মোহাম্মদ ইবনুল। আমি মানারাতে বিবিএ পড়াশোনা করতেছি। আমার কোশ্চেনটা হলো যে জামাত ইসলামের প্রতিনিধিরা সবসময় বলে যে আমরা দুর্নীতিমুক্ত একটা দেশ গড়তে চাই। অতীতে আমরা যখন দেখলাম যে ওনারা 2টা মন্ত্রণালয়ে রান করছেন, তখন হচ্ছে যে ঠিক আছে দুর্নীতিমুক্ত করছে, কিন্তু সেভাবে কাজ তো করতে পারে না। এখন যদি তারা ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কি এবারও এরকম হবে যে আমরা ইমপ্রুভ করতে পারবো না কিন্তু দুর্নীতিমুক্ত? এটা ফার্স্ট কোশ্চেন। পরেরটা আচ্ছা, যদি সময় থাকে। ওকে, খুব চিন্তার জায়গা থেকে করা একটা কোশ্চেন। এটা আসলে একটা ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশের মতন একটা দেশে কিংবা আমরা যেগুলোকে তৃতীয় বিশ্বের দেশ বলি, সেগুলোতে দুর্নীতি একটা এসেনশিয়াল জিনিস। এটাকে লালন পালন করা হয়। যদি না করা হতো তাহলে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল লোনগুলো লাগতো না। হ্যাঁ, এবং এই যে সারা পৃথিবীতে একটা ঋণের চক্র চলছে, আমরা সেখানের মধ্যে ঢুকে থাকতে হতো না। আমাদের যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করছে তার মাথায় অনেকগুলো ঋণের বোঝা, এবং ঋণের সাথে সাথেই দুর্নীতি থাকতেই হয়। কেন? কারণ দুর্নীতি যখন থাকে না, তখন একটা দেশ অন্যভাবে চিন্তা করে। জামাত কিভাবে চিন্তা করে বা ইসলামী অর্থনীতি কিভাবে চিন্তা করে? একজন যখন ব্যাংক থেকে 10 টাকা নেয় এবং বলে যে আমি 1 বছর পরে ব্যাংকে 12 টাকা ফেরত দিব, এখানে দুর্নীতি শুরু। সে এই টাকাটা নিয়ে কি করবে সেটা ব্যাংক জানতে চায় না, বা ইসলামী না এরকম অর্থ ব্যবস্থা জানতে চায় না। এখন সে এটা নিয়ে খেয়ে ফেলুক। ব্যাংকের কথা হচ্ছে 1 বছর পরে আমাকে 12 টাকা দিবে, আর যদি না দেয় পরের বছর 14 টাকা দিবে। ঠিক আছে? আচ্ছা, কিন্তু ইসলামী অর্থনীতি কি বলে? টাকা দেওয়ার আগে বলে তুমি এটা দিয়ে কি কিনবা। কেউ যদি বলে আমি এটা দিয়ে একটা বাইক কিনবো, তাহলে ইসলামী অর্থনীতি বলবে আমি তাহলে একটা বাইক কিনি, তোমার কাছে 12 টাকা দিয়ে বিক্রি করি। ঠিক আছে, তোমার যেটা নাই, যে তুমি অ্যাট এ টাইম টাকাটা দিতে পারছো না, তাহলে তো তুমি 10 টাকা দিয়ে কিনতে পারবা। আমি তোমাকে এইটা 2 বছরে আস্তে আস্তে করে তুমি শোধ করবা, কিন্তু তুমি 12,000 টাকা শোধ করবা। এটাই হচ্ছে, মানে আমি খুব ছোট্ট একটা সেক্টরে বললাম, এটাই হচ্ছে ব্যবসা আর সুদের পার্থক্য। আমি 10 টাকা দিয়ে কিনি, 12 টাকায় বিক্রি করতে পারবো, এটা হালাল। কিন্তু আমি একজনকে ফিক্স করে দিতে পারবো না যে তুমি 1 বছরে এই টাকা নিয়ে কি করবে, আমি কিচ্ছু জানি না। আমাদের ঋণ খেলাপিগুলো এভাবেই তৈরি হচ্ছে, তাই না? এবং এই কারণেই আমরা দেখি যে ইভেন আমি একটা জিনিস বলি, এবার যারা সংসদ ভোটে দাঁড়ানোর জন্য হলফনামা জমা দিয়েছে, তাদের সবার ঋণগুলো যদি যোগ করি 4টা পদ্মা সেতু বানানো যায়। ঠিক আছে? তাহলে এভাবে যদি আমরা বানাই, আমাদের কি আর বিদেশি ঋণগুলো লাগবে? লাগবে না। এই জন্য বিদেশি মানি লন্ডারিং বা যারা টাকা দেয়, তারা চায় দেশগুলো ঋণের ভেতর থাকুক এবং তাদের ভেতরে দুর্নীতি থাকুক। ঠিক আছে? এই চেইনটা ভাঙা দরকার। কাজ করতে পারবো নাকি এটা পরের কথা, কিন্তু কেউ যদি এইটুকুও ওয়াদা করে যে আমি এই দুর্নীতির চেইনগুলো ভাঙবো, এবং এগুলোকে কেন ইচ্ছা করে আনএভিটেবল রাখা হয়েছে? কারণ পাওয়ারফুল পিপল নিড মানি, রাইট, টু মেনটেন দেয়ার ক্ল্যান। তাদের দল থাকে, তাদের গুন্ডা পান্ডা পুষতে হয়, হ্যাঁ, তাদের এলাকায় প্রভাব থাকতে হয়। এটা কিন্তু এমপির কাজ না। একটা এমপির কাজ কখনোই না যে সে এলাকায় একটা ব্রিজ করে দিবে, এটা বলবে। এটা সে ওয়াদা করতে পারে না। এটা আমাদের দেশের সিস্টেম না। এখন কোনো দল যদি এটা বলে যে আমি এই দুর্নীতির চেইনগুলো ভাঙতে অন্তত চেষ্টা করব, হ্যাঁ, এটা একটা রিস্কি কাজ, কিন্তু আমি তাকে সমর্থন করতে চাই। কারণ তাহলে কাজ মানে কি? ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্টের একটা গতি আছে, এটা হবে। তখন মানুষ কি করবে? এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলা কি করবে? বিকল্প কর্মসংস্থানের চেষ্টা করবে, ডেভেলপমেন্ট আসবে। হ্যাঁ, ডেভেলপমেন্ট একটা দেশের পলিসিতে থাকে, এটা আসে। ঠিক আছে? লোকজন তো এটা মানে পরিস্থিতি আরো খারাপও করতে পারে। হ্যাঁ, পরিস্থিতি খারাপ করতে পারবে। আমরা দেখেছি যে হাদি কিন্তু এসব নিয়ে কথা বলতো, এবং একটা কারণ এটা, হাদিকে আমরা হারিয়ে ফেলেছি, যে হাদি কিন্তু সবার কাছে ফেভারিট ছিল না। সবাই হাদির জন্য কাঁদে নাই, এখনো কাঁদে না।
বরং অনেক মানুষ খুশি। আমরা এটা চোখের সামনে দেখেছি। কিন্তু কাউকে না কাউকে তো এই রিস্কটা নিতে হবে, কাউকে না কাউকে তো এই কথাগুলো বলতে হবে। হ্যাঁ, তারা চেষ্টা করুক, 100টা জায়গায় না পারুক, 2টা জায়গায় বন্ধ করুক। এই এক্সাম্পল দেখে কেউ একজন শিখুক। জামাতের পরে যদি আরেকটা কোনো গভর্নমেন্ট আসে, পরের 5 বছরে আর 2টা জায়গায় শেষ করুক, খারাপ না তো। কিন্তু এই কথাগুলো তো বলা দরকার এবং মানুষকে দেখানো দরকার যে দুর্নীতি না হলে তুমি বেঁচে থাকবা, ভাত খেতে পারবা। এটা তো বলা দরকার, তাই না? কেউ না কেউ তো বলতেই হবে।